পরস্পর বিরোধী দুই দেশে বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা চরমে। নেপথ্যে কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। হঠাৎ পিঠাপিঠি সময়ে বিস্ফোরণ কেন? সন্দেহ তো থাকবেই। একে অপরকে তাই দোষারোপ করা শুরু হয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে এই যে সাপে নেউলে যুদ্ধ, তা তো কেবল বেড়েই চলেছে। বিশ্লেষকরা জানাচ্ছেন এটা নিছক বিস্ফোরণ নয়, এর পেছনে অনেক কিছু লুকিয়ে আছে, যা অবশ্যই খুঁজে বের করতে হবে। বিশ্বকে স্থিতিশীল রাখতে আঞ্চলিক অস্থিরতা থামানোর বিকল্প নেই, কারণ যুদ্ধ লাগলে তো দুপক্ষেরই কোনো না কোনোভাবে ক্ষয়ক্ষতি হয়ই। এটা তো ভদ্র সভ্য মানুষেরা কখনোই চায় না। একদিনের ব্যবধানে ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রায় একই ধাঁচের বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটেছে। শুরু হয়েছে তদন্ত। সেই সঙ্গে ফিরে এসেছে শত্রু ভাবাপন্ন প্রতিবেশী দুই দেশের মধ্যে দোষারোপ এবং হুমকির রাজনীতিও। পাকিস্তান ইসলামাবাদে বিস্ফোরণের জন্য এরই মধ্যে সরাসরি ভারতকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে। আবার সরকারিভাবে সরাসরি কিছু না বলা হলেও দিল্লিতে গাড়ি বিস্ফোরণের পেছনেও পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর হাত রয়েছে বলে ইঙ্গিত করছে ভারতের বিভিন্ন মহল। ফলে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রতিবেশী দুই দেশের বিস্ফোরণ কি কাকতালীয় ঘটনা, নাকি এর সঙ্গে ছায়াযুদ্ধ জড়িত? গেল সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় দিল্লির জনাকীর্ণ লালকেল্লা এলাকার মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণে এখন পর্যন্ত 13 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। ঠিক তার পরের দিন দুপুরে ইসলামাবাদের জেলা আদালতের সামনে একটি গাড়িতে একই ধাঁচে বিস্ফোরণে কমপক্ষে 12 জন নিহত ও 36 জন আহত হন। এর আগে সোমবারই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ক্যাডেট কলেজের গেইটে হামলা হয়েছিল। নয়াদিল্লি ও ইসলামাবাদে বিস্ফোরণের ঘটনাস্থল ঐতিহাসিক ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ। সন্ত্রাসী হামলার শঙ্কায় উভয় দেশ অন্য রাজ্যগুলোতেও সতর্কতা জারি করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিস্ফোরণের পেছনে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দিল্লি বিস্ফোরণের পেছনে গভীর ষড়যন্ত্র আছে। ইসলামাবাদে বিস্ফোরণের পর নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে শাহবাজ শরীফ লেখেন, ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার দুটি হামলাই এ অঞ্চলে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিকৃষ্টতম উদাহরণ। বিশ্বের এখন সময় এসেছে ভারতের এ ধরনের জঘন্য ষড়যন্ত্রের নিন্দা জানানোর। সন্ত্রাসবাদের অভিশাপকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। যদিও নিজের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য প্রমাণ দেননি তিনি। পাকিস্তানের এই অভিযোগের জবাব এরই মধ্যে দিয়েছে ভারত। মঙ্গলবার সন্ধ্যায় দেয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ইসলামাবাদ দেশে চলমান সামরিক অনুপ্রাণিত সাংবিধানিক নাশকতা এবং ক্ষমতা দখলের প্রচেষ্টা থেকে নিজেদের জনগণের মনোযোগ সরানোর চেষ্টা করছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাস্তবতার বিষয়ে অবগত এবং পাকিস্তানের মরিয়া মনোযোগ সরানোর কৌশল দ্বারা তারা বিভ্রান্ত হবে না। এদিন ভুটান সফর করে দেশে ফিরেই বুধবার দিল্লির লোকনায়ক হাসপাতালে বিস্ফোরণে আহতদের দেখতে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তিনি দিল্লি বিস্ফোরণের পেছনে জড়িতদের খুঁজে বের করে সমুচিত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেন। যদিও ভারতের তদন্ত সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে দিল্লির বিস্ফোরণকে এখনও সন্ত্রাসবাদী হামলা বলে ঘোষণা করেনি। এদিকে ইসলামাবাদে বিস্ফোরণের পর আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। গেল মঙ্গলবার জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি আফগান তালেবান সরকারকে অভিযুক্ত করে বলেছেন, পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারা আশ্রয় দিচ্ছে। ইসলামাবাদ ভিত্তিক একজন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক ইমতিয়াজ গুল আল জাজিরাকে বলেছেন, যতক্ষণ পর্যন্ত পাকিস্তান সরকার জোর দিয়ে বলবে যে তাদের ভূমিতে সব হামলার পরিকল্পনা
আফগানিস্তানে থাকা পাকিস্তান তালেবান দ্বারা করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত উত্তেজনা কমার সম্ভাবনা নেই। পাকিস্তান শুক্রবার জানিয়েছে, ইসলামাবাদে এ সপ্তাহে ঘটে যাওয়া আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত একটি সেলের 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সরকার বলছে এটি আফগানিস্তান থেকে পরিচালিত হচ্ছিল। আদালত ভবনের বাইরে মঙ্গলবার ঘটানো হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবানের একটি শাখা, তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি। ইসলামাবাদ বলেছে হামলায় 12 জন নিহত ও ডজন খানেক আহত হয়েছে এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা টিটিপি সংশ্লিষ্ট। সরকারি বিবৃতিতে বলা হয়, এই নেটওয়ার্কটি আফগানিস্তান ভিত্তিক উচ্চ কমান্ডের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ধাপে পরিচালিত হয়েছিল। বিবৃতিতে আরও জানানো হয়, সেলের কথিত কমান্ডার সহ 4 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও তথ্য ও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে। হামলাকারীর পরিচয় প্রকাশ করে জানানো হয়, তার নাম উসমান ওরফে কারি। তিনি আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের বাসিন্দা। তবে কোথায় থেকে গ্রেপ্তারগুলো করা হয়েছে তা জানানো হয়নি। সিনেটে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি বৃহস্পতিবার বলেন, হামলাকারী আফগান নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে ইসলামাবাদে বড় ধরনের জঙ্গি হামলা খুব কমই হয়েছে। সর্বশেষ আত্মঘাতী হামলা ঘটে 2022 সালের ডিসেম্বরে। তবে দেশটি এখন পুনরায় সহিংসতার ঢেউয়ের মুখে পড়েছে, যা কর্মকর্তাদের দাবি অনুযায়ী মূলত আফগান মাটিতে আশ্রয় পাওয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর কারণে। নকভি সোমবার দাবি করেন, এই সপ্তাহে উত্তর পশ্চিম পাকিস্তানের ক্যাডেট কলেজ ওয়ানাতে হওয়া হামলায়ও আফগান নাগরিকরা অংশ নিয়েছে। পাকিস্তানের এসব অভিযোগে আফগান তালেবান সরকার কোনো মন্তব্য না করলেও তারা উভয় হামলার ঘটনায় গভীর দুঃখ ও নিন্দা জানিয়েছে। সম্প্রতি একের পর এক হামলা দুই দেশের সম্পর্ককে আরও অবনতি ঘটিয়েছে। গত মাসে হওয়া সাম্প্রতিকতম সীমান্ত সংঘর্ষ ছিল বহু বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। জাতিসংঘের হিসাবে সেখানে 70 জনের বেশি প্রাণহানি ঘটে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আফগান বেসামরিক নাগরিক। দুই দেশ একটি নাজুক অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল, তবে কয়েক দফা আলোচনার পরও এর বিস্তারিত চূড়ান্ত করা যায়নি। প্রতিটি পক্ষ অপর পক্ষকে দোষারোপ করেছে। এই সপ্তাহের হামলাগুলো আবারও নতুন উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে। পার্লামেন্টে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার ইসলামাবাদের হামলাকে নৃশংস সন্ত্রাসী কার্যক্রম বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমরা শান্তি চাই। আমরা চাই আফগানিস্তানও শান্তিতে অংশীদার হোক। পাকিস্তানের জন্য যা ভালো আমরা মনে করি তাদের জন্য তা ভালো, কিন্তু আমরা মিথ্যার ওপর নির্ভর করতে পারি না এবং সন্ত্রাসীদের লাগামহীন চলতে দিতে পারি না। বৃহস্পতিবার 14 নভেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জরদারি দেশের 27তম সাংবিধানিক সংশোধনী অনুমোদনের জন্য স্বাক্ষর করার মাধ্যমে পাকিস্তানের সামরিক ও বিচার বিভাগের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী পুনর্গঠনকে সংহিতাবদ্ধ করেছেন। বিরোধী দলের প্রতিবাদ এবং নাগরিক সমাজের বিভিন্ন অধিকার কর্মী এবং বর্তমান বিচারকদের সমালোচনার মধ্যেই সংসদের উভয় কক্ষে এই সংশোধনীটি পাশ হয়েছে। পাকিস্তানের সংশোধিত অনুচ্ছেদ 243 একটি নতুন পদ চিফ অফ ডিফেন্স ফোর্সেস সিডিএফ প্রতিষ্ঠা করেছে। এটি কার্যকরভাবে দেশটির সেনাপ্রধানকে পাকিস্তান বিমান বাহিনী পিএএফ এবং পাকিস্তান নৌবাহিনী পিএন এর ওপর কর্তৃত্ব দেয়। আরেকটি বড় পরিবর্তন হলো জাতীয় কৌশলগত কমান্ড সিএনএসসি এর পদ সৃষ্টি, যা পাকিস্তানের পারমাণবিক নেতৃত্ব তত্ত্বাবধান করে। এটি কেবলমাত্র একজন সেনা কর্মকর্তার মধ্যে সীমাবদ্ধ থাকবে, যাকে সিডিএফ এর সাথে পরামর্শ করে নিযুক্ত করা হবে। নতুন ব্যবস্থার অধীনে পাকিস্তানের 5 তারকা সেনা কর্মকর্তারা ফৌজদারি মামলাগুলি থেকে আজীবন অব্যাহতি পাবেন এবং তাদের পদ সুযোগ সুবিধা বজায় থাকবে এবং তারা আজীবন সেনা পোশাক পরিহিত থাকবেন। কোনো 5 তারকা কর্মকর্তাকে অপসারণ করতে হলে 2/3 সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে, যেখানে নির্বাচিত সরকারকে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বরখাস্ত করা যেতে পারে। পাকিস্তানের বর্তমান প্রধান সেনা কর্মকর্তা ফিল্ড মার্শাল আসিম মুনির এই বছরের 20 মে 5 তারকা পদে উন্নীত হয়েছেন। 1960-এর দশকে ফিল্ড মার্শাল আইয়ুব খানের পর তিনি 5 তারকা খচিত দ্বিতীয় পাকিস্তানি সামরিক কর্মকর্তা। ভারতের সাথে পাকিস্তানের 4 দিনের যুদ্ধ শেষ হওয়ার মাত্র 10 দিন পর এটি ঘটে। এই মাসের শেষে সংশোধিত নিয়ম কার্যকর হওয়ার পর মুনির কমপক্ষে 2030 সালের নভেম্বর পর্যন্ত সিওএএস এবং সিডিএফ উভয় পদেই বহাল থাকবেন।
মেতে ভারতের সাথে সংঘাতের সাথে পাকিস্তানের এই সংবিধান সংস্কার যুক্ত কিনা? আল জাজিরার এই প্রশ্নের জবাবে ওয়াশিংটন ডিসির জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক এবং দ্য আর্মি অ্যান্ড ডেমোক্রেসি বইয়ের লেখক আকিল শাহ বলেন, এই সংশোধনী অন্যান্য শাখার উপর সিওএএস এর একচ্ছত্র ক্ষমতাকে আনুষ্ঠানিক করে তুলেছে। পাকিস্তানের নেতৃত্বকে পুনর্গঠনকারী এই সংশোধনীর ফলে বেসামরিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ার এবং নৌ ও বিমান বাহিনীর স্বায়ত্তশাসন হ্রাস পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এই বিতর্কিত সংস্কার প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক সংস্কৃতিগুলির মধ্যে সংঘর্ষের এবং দেশের ভঙ্গুর বেসামরিক সামরিক ভারসাম্যকে ধ্বংসের ঝুঁকি তৈরি করবে। এই সংশোধনী পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ওপর সেনাবাহিনীর নিয়ন্ত্রণ, যার মধ্যে গবেষণা, উন্নয়ন এবং স্থাপনা অন্তর্ভুক্ত কৌশলগত কমান্ড কাঠামোর অধীনে থাকা দায়িত্বগুলিকেও সংহত করে। 1947 সালে স্বাধীনতার পর থেকে পাকিস্তানের সেনাবাহিনী জাতীয় জীবনের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছে। দেশটির কোনো প্রধানমন্ত্রী এখনও পূর্ণ 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি, যেখানে 4 জন সামরিক শাসকের মধ্যে 3 জন 9 বছরেরও বেশি সময় ধরে পাকিস্তান শাসন করেছেন। সমালোচকরা এই সংশোধনীকে রাজনৈতিক দলগুলির দ্বারা সামরিক বাহিনীর কাছে সাংবিধানিক আত্মসমর্পণ এবং গণতন্ত্রের ওপর সামরিক আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেছেন। এদিকে 2022 সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গত 2 বছর ধরে কারাবন্দী পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের ওপর দমন পীড়নের পরিকল্পনা করার জন্য মুনিরকে অভিযুক্ত করেছেন। পাকিস্তানের 2024 সালের ফেব্রুয়ারি নির্বাচনে পিটিআইকে দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছিল। দলটির প্রার্থীরা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হলেও নির্বাচনে সর্বাধিক আসন অর্জন করেছিলেন। তাদের পরিবর্তে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN মিত্রদের সাথে সরকার গঠন করে। শাহ যুক্তি দিয়েছেন, পাকিস্তানের রাজনৈতিক শ্রেণী নিজেদের স্বার্থের কারণে সংশোধনীকে সমর্থন করেছে। তিনি বলেন, গণতান্ত্রিক বৈধতার অভাব এবং পিটিআই ও খানের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ক্ষমতাসীন PMLN সরকার মুনিরকে তাদের ক্ষমতা এবং রাজনৈতিক স্বার্থের মূল স্থিতিস্থাপক হিসেবে দেখে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।